ঠিক আছে বড় মা, তুমি টিফিন বক্সটা রেডি করো, আমি ড্রেসটা চেঞ্জ করে আসছি। তাড়াতাড়ি যা। আর শোন, সালোয়ার কামিজ পর। শৈলী মাথা ঝাঁকিয়ে আর কিছু না বলে তাড়াতাড়ি বেরিয়ে গেল। রান্নাঘরের দরজার বাইরে এসে সে গভীর নিঃশ্বাস নিল। খাদিজা তালুকদার দ্রুত হাতে টিফিন বক্স গুছাতে লাগলেন। নিশানের জন্য সবসময় তিনি আলাদা যত্ন নিয়ে খাবার বানান। ছেলেটা বাইরের খাবার পছন্দ করে না, তাই যতই অফিসে ব্যস্ত থাকুক বাড়ির রান্না করা খাবার যেন পায়, এটা নিশ্চিত করাই তার দায়িত্ব। গরম গরম ভাতের সাথে আলুর ভাজি, মাগুর মাছ আর সাথে শুটকির ভর্তা দিলেন। এরপর ছোট একটা বাটিতে দই রাখলেন আর শেষে ফল কাটলেন একটু। সবকিছু ঠিকঠাক করে টিফিন বক্সের ঢাকনা বন্ধ করলেন শক্ত করে। টিফিনের ব্যাগটা এক পাশে রেখে গরম একটা রুমাল দিয়ে বক্সের গায়ে হাত বোলালেন। মুখে একটু স্বস্তির ছাপ এলো। তারপরই মনে হলো শৈলী যেন ঠিকভাবে খবরটা পৌঁছে দেয়। মেয়েটা সবকিছুতে এত ঢং করে, যেন কি বিশাল কাজ করতে বলেছে তাকে। নিজের মনে একবার বিরক্ত হয়ে খাদিজা বললেন, নিশানটা একটা বউ আনলে আমি শান্তি পাই। সীমা যদি এ বাড়ির বউ হতো কতই না ভালো হতো। ঠিক তখনই শৈলী দ্রুত পায়ে ফিরে এলো। গাঢ় ফিরোজা রঙের সালোয়ার কামিজ পরে, ওড়না সুন্দর করে গুছিয়ে। খাদিজা তাকে দেখে একটু মুখ কুঁচকে বললেন, হ্যাঁ, এবার মানুষ লাগছে। যা গিয়ে দিয়ে আয়। আর হ্যাঁ, বেশি দেরি করিস না। শৈলী টিফিনের ব্যাগ হাতে নিল, কিন্তু বুকের ভেতর অদ্ভুত একটা অনুভূতি খেলে গেল। আবারও নিশান ভাইয়ের সামনে যেতে হবে। সে কি স্বাভাবিক থাকতে পারবে? ভাই, মায়া মানুষ এত নির্লজ্জ হয় কেমনে? মুখ কুঁচকে বেশ বিরক্তিকর অভিব্যক্তি নিয়ে বলে উঠল আকাশ। নিশান বসে বসে ল্যাপটপে কাজ করছিল। মাঝে মাঝে আবার আকাশের দিকে ভুরু কুঁচকে তাকাচ্ছে। সেই তখন থেকে সে আকাশের সব কথাবার্তা শুনছে। না জানি কোন মেয়ের সাথে লিফটে দেখা হয়েছে। নিশান এক মুহূর্তের জন্য টাইপ করা বন্ধ করে আকাশের দিকে তাকালো। কি হলো আবার? কার কথা বলছিস তুই তখন থেকে? আকাশ ভীষণ বিরক্ত হয়ে চেয়ারে ধপ করে বসলো। ভাই, বিশ্বাস কর, কিছু মেয়ে আসলেই অতিরিক্ত ব্যাহা। একটু আগে লিফটে ঢুকলাম, তখনই এক মেয়ে ধাক্কা মেরে ঢুকে পড়ল। মেয়ের পোশাকের কি শ্রী! আমি ভাবলাম হয়তো তারা ঘোরায় ভুল করে পড়ে গিয়েছে, কিন্তু না, সে পুরো সময়টাই আমার দিকে তাকিয়ে হাসতে হাসতে চোখ মারতে লাগলো। এত বড় অফিস আর একই ব্যবহার! শালা, তোর বাপটা কি কাজের জন্য কোনো ভালো মেয়ে খুঁজে পায়নি? বাপের নাম তুলবি না, মুখ চালা। তারপর? আকাশ হাত নেড়ে রাগ ঝাড়তে লাগলো। তারপর কি? লিফট থেকে নামার সময় শুনি গলায় গলা মিলিয়ে বলছে, আপনার নাম্বার আর অ্যাড্রেসটা দিন। আহা, কি শখ, কি চাওয়া! একদম সোনায় সোহাগা। বলতো নিশান, এটা কোনো কথা? ভাই, মেয়েরা এত নির্লজ্জ হয় কেমনে? নিশান এবার পুরোপুরি মনোযোগ দিল আকাশের কথায়। ঠোঁটের কোণে এক চিলতে হাসি এলেও তা চাপা দিয়ে বলল, সবাইকে এক পাল্লার মধ্যে নেই আকাশ। কিছু মানুষ এমন হতে পারে, তাই বলে সব মেয়েই আপন নয়। আকাশ হতাশভাবে মাথা নাড়ল। সে যাই হোক, আমি আর লিফটেই উঠবো না। উঠবো না মানে উঠবই না। নিশান এবার আর হাসি চাপতে পারল না। সে এক হাতে ল্যাপটপ বন্ধ করলো, আরেক হাতে কফির মগটা তুলে নিয়ে বলল, তুই আর তোর সমস্যা। চল, ক্যান্টিন থেকে কিছু খেয়ে আসেন, খেতে পেয়েছে আমার। তুই না বললি আন্টিকে খাবার আনতে বলেছিস? ও হ্যাঁ, তাই তো। আচ্ছা, তাহলে এক কাজ কর, তুমি সিয়ার সাথে আমাদের ইতালির প্রজেক্টটা নিয়ে একটু আলোচনা কর। আমি ল্যাপটপের কাজটা শেষ করে আসছি। ওকে। বলে আকাশ পকেটে হাত গুজে বেরিয়ে গেল। শৈলী ধীরে ধীরে অফিস বিল্ডিং এর সামনে এসে দাঁড়ালো। চারপাশে ব্যস্ত কর্মচারীরা এদিক সেদিক ছুটছে। কেউ ফোনে কথা বলছে, কেউ বা ল্যাপটপ হাতে নিয়ে গম্ভীর মুখে হাঁটছে। নিশানের অফিসে শৈলী গত মাসে একবার এসেছিল, তাও আবার কোনো একটা অনুষ্ঠানের জন্য। এরপর আর আশাই হয়নি। রিক্সা ভাড়া মিটিয়ে গেট দিয়ে ভেতরে ঢুকতেই শৈলীর মনের ভেতরে এক অদ্ভুত অস্বস্তি কাজ করলো। এখানে সে কাউকে চেনে না, কাকে জিজ্ঞেস করবে? অফিসের সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ ইতস্তত করলো। তারপর হঠাৎই সামনে একটা মেয়েকে দেখে থমকে গেল। লম্বা ছিপছিপে গড়নের মেয়েটা, নিখুঁত পোশাক, চোখে স্মার্ট গ্লাস আর হাতে ট্যাব। প্রথম দেখাতেই বোঝা যায় সে এখানকারই কেউ। শৈলী সাহস করে এগিয়ে গেল। এক্সকিউজ মি। হিয়া ভ্রুকুচকে তাকালো। জি বলুন। শৈলী একটু সংকোচ নিয়ে বলল, আমি আপনাদের সাইট ডিরেক্টর নিশান তালুকদারের সাথে দেখা করতে এসেছি, উনি কি আছেন? নিশানের নাম শুনে হিয়া চোখ সরু করে তাকালো। উপর নিচ পর্যবেক্ষণ করলো শৈলীকে। আপনি কে?
শৈলী অপ্রস্তুত হয়ে গেল। সে তো জানে না এখানে কিভাবে পরিচয় দিতে হয়। একটু দ্বিধা নিয়ে বলল, আমি ওনার জন্য খাবার এনেছি। ওনার মা পাঠিয়েছেন আমাকে। আপনি শুধু ওনাকে আমার নামটা বলবেন, তাহলে চিনবে। হিয়ার মুখে এক ঝলক কৌতূহল খেলে গেল। সে কিছুক্ষণ শৈলীকে পর্যবেক্ষণ করলো। নিশানের কেবিন থেকে বের হয়ে দূর থেকে হিয়ার সাথে শৈলীকে কথা বলতে দেখে মাথায় বাজ পড়ল আকাশের। চোখ দুটো ঘষে আবারও তাকালো। নিশ্চিত হতে চাইল যে সে ঠিক দেখছে কিনা। যখন সে নিশ্চিত হলো সে ঠিকই দেখছে ওটা শৈলী, তখনই আকাশ দেরি করল না। ঝড়ের গতিতে আবারও দৌড় লাগালো নিশানের কেবিনের দিকে। কথা নেই বার্তা নেই, ঠাস করে দরজা খুলে দ্রুত নিশানের কাছে এসে তার বুকে হাত দিয়ে কিছু একটা চেক করতে থাকলো। নিশান হতভম্ব হয়ে তাকালো আকাশের দিকে। হঠাৎ করে এভাবে দরজা খুলে পাগলের মতো এসে তার গায়ে হাত রেখে আকাশ কি চেক করছে সেটাই বুঝতে পারছে না নিশান। তড়িঘড়ি করে সে বলতে থাকলো, আরে আকাশ, কি হচ্ছে ভাই? আরে কি করছিস আকাশ? থাপ্পড় খাবি। বুকে হাত দিচ্ছিস কেন ভাই? প্রবলেমটা কি? আকাশ এবার বেশ সিরিয়াস ভঙ্গিতে বলল, তোর হার্টটা ঠিক জায়গায় আছে কি না সেটা দেখতে এলাম। দেখি তো তোর হার্টটা আছে কি না। দেখি, শার্টের বোতামটা খোল। নিশান রীতিমতো অবাক হয়ে ভুরু কুঁচকে তাকালো। কথার আগামাথা আছে কিছুই বোঝেনি সে। আকাশ নিশানের ভয়ানক দৃষ্টি দেখে সরল মনে বলে উঠল, না মানে তোর হার্টটাকে বাইরে দেখিয়ে এলাম তো, তাই চেক করতে চাচ্ছিলাম যে এখনো কলিজাটা জায়গায় আছে কিনা। নিশান এবারও বোকার ন্যায় চেয়ে রইল। তার হার্ট বাইরে, আকাশ দেখেছে মানে? তুই কি ডেট এক্সপায়ার্ড গাছে খেয়েছিস? না বন্ধু। তাহলে ঘরের টিভির মতো কথা বলছিস কেন? আকাশ থুতনিতে আঙুল বুলিয়ে কিছু একটা ভাবলো। না মানে, আচ্ছা তুই থাক, আমি বাইরে থেকে একটু শিওর হয়ে আসি সে তোর হার্ট তোর বুকে না থেকে ওই লুচ্চা মায়ার সাথে কি পীড়িতের আলাপ করতেছে। দাঁড়া, তুই উঠবি না, তোর হার্ট নিয়ে আমি এখনই আসতেছি। বলেই দৌড় মারল আকাশ। এদিকে নিশান আকাশের কথা মজা ভেবে উড়িয়ে দিল। আবারও মনোযোগ দিল ল্যাপটপের স্ক্রিনে। আপনি স্যারের খাবার নিয়ে এসেছেন কেন? আপনার পরিচয়টা একটু ঠিক করে দিলে ভালো হয়। হিয়ার এমন তীক্ষ্ণ কথার অর্থটা ঠিকঠাক মাথায় ঢুকলো না শৈলীর। সে মুখে ভদ্রতার হাসিটা রেখে খানিক ভাবল। এরপর মুখ খুলে কিছু বলতে যাওয়ার আগেই ঝড়ের গতিতে হাজির হলো আকাশ। একদম শৈলী এবং হিয়ার মাঝে সে ব্রেক কষল। শৈলী আকাশকে বেশ ভালো করেই চেনে। নিশানের কাছের বন্ধুর হওয়ার সুবাদে হলেও আকাশের সাথে তার বেশ ভাই বোনের মতো সম্পর্ক আছে। আকাশ ভাইয়া, আপনি? আকাশকে দেখে শৈলী স্বস্তির নিঃশ্বাস ফেলল। এত বড় অফিসে সে একা কোথায় যাবে সেটাই বুঝতে পারছিল না। এখন একটু শান্তি লাগছে। আকাশ শৈলীকে ছোট করে বলল, 1 মিনিট শৈলী, জাস্ট ওয়েট। বলেই হেয়ার উদ্দেশ্যে বলল, মিস হিয়া শোনো, তোমার কি চাকরি হারানোর ইচ্ছে আছে? না থাকলে এখনই ইতালির প্রজেক্টের ফাইলগুলো বের করে একটু অ্যানালাইসিস করো। শালা নিশানের থুকু স্যারের করা আদেশ, কাজ দ্রুত করো। আমি জায়গার জিনিস জায়গায় রেখে এখনই আসছি। নিশানের অর্ডার করার কথা শুনে হিয়া তড়িঘড়ি করে নিজের ডেস্কে চলে গেল। তার পুরোপুরি প্রস্থানের পরই আকাশ আবারও সিরিয়াস ভঙ্গিতে বলে উঠল, কেমন আছো? অনেক ভালো ভাইয়া। আপনি তো আমাদের বাড়িতে আসেনি না, খুব মিস করি। আকাশ এবার মাথা নেড়ে বলে, যাব। আচ্ছা ভালো কথা। শোনো, নিশানের হারটা খুঁজে পাওয়া যাচ্ছে না। তুমি কি কোথাও দেখেছো? শৈলী অবুঝের ন্যায় তাকালো। মানে? আর বলো না, সেই তখন থেকে নিশানের হার্ট মিসিং। কে জানি কোথায় গেল। সহজ সরল হার্ট গো, যে কোনো সময় যে কেউ চিনে নিতে পারে। এই শৈলী, তুমি আবার চুরি করোনি তো? আকাশের শেষের কথার ভঙ্গি দেখে নিজেকে চোর মনে হচ্ছে শৈলী। সে কথার আগামাথা না বুঝে পিটপিট করে তাকিয়ে বলে, আমি কিছু চুরি করিনি তো ভাইয়া। আপনি কিসের কথা বলছেন? আকাশ হেসে ফেলল। সে শৈলীর কপালে আঙুল ঠেকিয়ে নকল ভাবনার ভঙ্গিতে বলল, সন্দেহজনক। নিশানের হার্ট কোথায় সে নিজেও জানে না, আমিও জানি না, কিন্তু আমার মনে হচ্ছে তুমি কিছু জানো। শৈলী এবার সত্যি ঘাবড়ে গেল। আমি আমি আবার কি জানবো? আকাশ ঠোঁট বাঁকিয়ে বলল, অবশ্য তোমার সরল মুখ দেখে মনে হচ্ছে তুমি চোর হলেও খুব চালাক চোর। নিশান বুঝতেই পারছে না হার্ট কার কাছে গেছে। শৈলী আরো বিভ্রান্ত হয়ে গেল। তার কপালে ভাঁজ পড়ে গেল। আপনার মাথা ঠিক আছে তো ভাইয়া? নিশান ভাইয়ার হার্ট কেউ চুরি করলেই বা আমি কেন জানবো? আর তার চেয়ে বড় কথা, হার্ট চুরি করে কিভাবে? অপারেশন ছাড়া কিভাবে সম্ভব?
আকাশ এবার মুখ কুঁচকে তাকালো শৈলীর দিকে। মেয়েটার মুখ দেখে বোঝাই যাচ্ছে পেঁচানো কথাগুলো একটাও ঘটে ঢোকাতে পারেনি। এই মেয়ে নিশানের মতো জটিল ব্যক্তির অনুভূতি কিভাবে বুঝবে সেটাই ভেবে পায় না আকাশ। আদৌ কখনো বুঝতে পারবে কিনা। আকাশের ভয়ানক দৃষ্টি দেখে শৈলী গলার স্বর স্বাভাবিক রাখার চেষ্টা করলো। আমি সত্যি এসব জানি না ভাইয়া, এসব আপনারা বুঝেন। এখন আমাকে নিশান ভাইয়ের কাছে নিয়ে চলুন, আমি খাবার দিয়ে চলে যাব। আকাশ বুক ভরে দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক আছে, চলো দেখা যাক নিশানের হার্টের সন্ধান পাওয়া যায় কিনা। বলেই সে শৈলীকে নিয়ে নিশানের কেবিনের দিকে হাঁটতে লাগলো। শৈলী ধীর পায়ে তার পেছনে হাঁটতে লাগলো। বুকের ভেতর অদ্ভুত এক উত্তেজনা কাজ করছে। নিশান ভাই যদি রাগ করেন, যদি বলেন তোর আসার কোনো দরকার ছিল না, কিংবা যদি অবাক হয়ে বলেন তুই আমার জন্য এসেছিস। শৈলী ধীরে করে টিফিনের ব্যাগটা শক্ত করে ধরল। যা হয় হোক। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে শৈলী, হাত দুটো সমান তালে মোচড়াচ্ছে। চোখের পাতা অনড়, তবে মন স্থির টাইলসের মেঝেতে। সামনেই ভুরুকুচকে তাকিয়েছে নিশান। দুহাতে বুকে গুজে কৌতূহলী মন নিয়েই দাঁড়িয়ে আছে সে। একটু আগে নিশানের অভিব্যক্তি পর্যবেক্ষণ করেই গা ঢাকা দিয়েছে আকাশ। হঠাৎ করে সুস্থ স্বাভাবিক ছেলেটা এমন রেগে গেল কেন, তাই ভেবে পায়নি সে। শৈলী এক পলক তাকিয়ে মিনমিন করে বলল, নিশান ভাই, আপনি রেগে গেলেন কেন? নিশান জবাব দিল না। চোখ সরিয়ে টেবিলের ওপর থাকা টিফিন বক্সটার দিকে তাকিয়ে এগিয়ে গেল সেদিকে। শৈলী আর চোখে খেয়াল করলো নিশানকে বেসিনে গিয়ে হাত ধুতে দেখে স্বস্তির শ্বাস ফেলে শৈলী। দ্রুত হাত চালিয়ে টিফিন বক্স খুলতে শুরু করে। এর মধ্যে নিশান হাত মুখ মুছে কেবিনের দরজা লক না করে শুধু বন্ধ করে। শৈলী একে একে সব খাবার সাজিয়ে নিশানের চেয়ারের সামনে প্লেটে গিয়ে দেয়। নিশান চেয়ারে বসে প্লেটে হাত রাখতে গিয়েও রাখল না। ভুরু কুচকে শৈলীর দিকে তাকিয়ে সন্দিহান কণ্ঠে শুধালো, গত রাতে আমি তোকে খাই দিয়েছিলাম, তাই না? শৈলী নিশানের দিকে না তাকিয়ে মাথা নেড়ে বলে, জি। নিশান এবার প্লেটে রাখতে যাওয়া হাতটা আবারও ফিরিয়ে নেয়। টাওয়াল হাতে নিয়ে বলতে থাকে, খাইয়ে দে আমায়। মাথায় বাজ পড়ে শৈলীর। নিশানের কথায় চোখ বড় করে এক ঝটকায় বিস্ময় নিয়ে তাকালো সে। নিশান ভুরু কুচকে বলল, শুনতে পাসনি? শৈলীর চোখ পিটপিট করল। সে শুনতে পায়নি তেমনটা নয়, তবে ঠিক শুনেছে কিনা তা নিয়ে একটু সন্দিহান। নিশান তার অভিব্যক্তি লক্ষ্য করে আবারও আদেশ ছুড়ে মারল, আমাকে খাইয়ে দিতে বলেছে। গত রাতে আমি নিজ ছাদে খাইয়ে দিয়েছি তোকে, আজ তোর পালা, দ্রুত খাইয়ে দে, টাইম নেই। অন্ধকার মুখ কুচকে বসে আছে শৈলী, হাতে তার এঁটো খাবারের প্লেটটা। সে বিশ্বাসও করতে পারছে না যে নিশান এত বড় পোল্টি মারবে। একটু আগে ঘটে যাওয়া দুটো ঘটনায় তার মাথার উপর দিয়ে গেছে। নিশান প্রতিশোধ পরায়ণ না হলেও বরাবরই ইটের বদলে পাটকেল ছুঁড়তে বেশ দক্ষ। গতরাতে শৈলী তার হাতে কামড় দিয়েছিল, ভুলে যায়নি সে। একটু আগে শৈলীর হাতে খাওয়ার নাম করে বেশ জোরেই কামড় বসিয়ে দিয়েছে শৈলীর আঙুলে। শুধু তাই নয়, ফিরিয়ে দিয়েছে গতরাতে শৈলীর বলা সেই কথাটাও। নিশানের কামড়ের তোপে হাতে প্রচণ্ড যন্ত্রণা অনুভব করে শৈলী। যখন অবাক হয়ে নিশানের দিকে তাকালো, তখন নিশান বেশ সরল মুখ করে বলে উঠল, আমি কিভাবে বুঝবো যে কোনটা মাগুর মাছ আর কোনটা তোর নরম আঙুল? শৈলী চোখ বড় বড় করে তাকিয়ে রইল নিশানের দিকে। এতক্ষণ সে খাবার খাওয়ানোর সময় যতটা মনোযোগী ছিল, এখন তার সমস্ত মনোযোগ নিশানের এই বদলা নেয়া কাণ্ডের দিকে। সে হতভম্ব গলায় বলল, আপনি আপনি আমায় কামড় দিলেন? নিশান মুখে দারুণ নির্দোষ একটা ভাব এনে গম্ভীর কণ্ঠে বলল, কি করব বল? তুই তো আবার মাছের টুকরোটা আমার মুখের সামনে এনে ধরে রেখেছিলি। আমি কিভাবে বুঝবো যেটা মাছ নাকি তোর আঙুল? একবার নরম তুলতে মনে হচ্ছিল। দ্যাটস নট মাই প্রবলেম। শৈলী হতবাক হয়ে বিষাদ চোখে নিশানের দিকে তাকিয়ে রইল। একটু ভাবার পর মিনমিন করে বলল, আপনি প্রতিশোধ নিলেন, তাই না? গাধা, এতক্ষণ পর বুঝলে? শৈলী এবার ঠোঁট উল্টিয়ে বলতে থাকলো, আপনি এটা? তার বাক্য শেষ হওয়ার আগেই নিশান চোখ গম্ভীর রেখেই বলল, এটা কি? গত রাতে আমার আঙুলের কি অবস্থা করেছিলে মনে নেই? ওটা তো আমি ভুল করেছি নিশান ভাই, তাই বলে আপনি ইচ্ছে করে? নিশান তার কথা শেষ করার আগেই ভুরু উঁচিয়ে তাকালো। শৈলী এবার সত্যি বোবা হয়ে গেল। সে হাতের প্লেটটা টেবিলে রেখে দাঁড়িয়ে পড়ল। আমি তাহলে যাই নিশান ভাই? যা, কিন্তু আঙুলটা একটু আড়ালে রাখিস। শৈলী ক্ষণিকের জন্য থমকে গেল। সে মাথা নিচু করে নিজের হাতের দিকে তাকালো। আঙুলটা সত্যি লাল হয়ে আছে।
আকাশ যদি জিজ্ঞেস করে তাহলে কি বলবে? নিশান তো এমনিতেই কিছু বলবে না, তারপর আবার আকাশ যদি কিছু বুঝে ফেলে। এদিকে নিশান প্লেট সরিয়ে চেয়ারে হেলান দিয়ে বসে শৈলীর মুখের সব অভিব্যক্তি গোপনে লক্ষ্য করছে। মেয়েটা এখন কি করবে সেটাই দেখার বিষয়। শৈলী কিছু বলতে চাইলে হঠাৎ নিশান ধীর গলায় বলে উঠল, আমি জানতাম আমার জন্য তুই খাবার নিয়ে আসবি। শৈলী অনুভূতি শূন্য চোখে তাকিয়ে বলে। বড় মা বলেছিল। নিশান দুদিকে মাথা নেড়ে বলে, হুম, তবে আমি জানতাম অন্তত খাটানোর অজুহাতে হলেও মা তোকে পাঠাবে। শৈলী নিশানের দিকে কিছুক্ষণ ফাঁকা দৃষ্টিতে তাকিয়ে রইল, তারপর একরকম নিজের মনেই ফিসফিস করে বলল। হুম। নিশান ঠোঁটের কোণে হালকা হাসির রেখা টেনে গম্ভীর স্বরে বলল। এটা আমার বিশ্বাস ছিল। শৈলী এবার চোখ নামিয়ে নিল। সত্যি, বড় মা যদি কিছু বলেও থাকেন তাহলেও তো সে নিজে থেকেই চলে এসেছে, অথচ নিশান আগেই জানতো যে সে আসবে। একটু ইতস্তত করে শৈলী বলল, বাকি খাবারটা শেষ করুন, আপনার খাবার শেষ হয়ে গেলে আমি বেরোবো। নিশান এবার ভুরু কুঁচকে তাকালো। তুই কি অফিসে এসেছিস শুধু আমাকে খাইয়ে দিয়ে যাওয়ার জন্য? শৈলী জবাব দিল না। নিশান তখন আস্তে আস্তে বলল, খাবার আনলি, খাওয়ালি, এবার নিজেও খেয়েছে। না নিশান ভাই, আমার খেতে ইচ্ছে করছে না। নিশান কিছুক্ষণ শৈলীর মুখের দিকে তাকিয়ে রইল, তারপর অদ্ভুত এক কৌশলী হাসি দিয়ে বলল, ঠিক আছে, তাহলে বাকিটা ফিরে নিয়ে যা। না না, পুরো খাবার শেষ করুন, আপনার মা কিন্তু খুব বকবে। খাবার নষ্ট হবে নিশান ভাই। মা কাকে বকবে? আপনাকে। এটা তাহলে তোর ভাবার বিষয় না। শৈলী রীতিমতো থ হয়ে গেল। এই লোকটা এমন অদ্ভুত আচরণ করছে কেন? তার নিজের খাওয়া না খাওয়ার সাথে নিশানের কি? 5ই মার্চ 2025। আজকের দিনটা একদম স্বাভাবিক ছিল, খুব একটা খারাপ যায়নি। আজ নিশান ভাই কেমন একটা অদ্ভুত আচরণ করলো। শুধু আজ নয়, এর আগেও মাঝে মাঝে এমন অদ্ভুত আচরণ করেছেন যে তাকে চিনতে পাওয়া খুবই মুশকিল হয়ে পড়ে। উনি যে আজ আমার আঙ্গুলে প্রতিশোধ নেওয়ার জন্য কামড়ে দিবেন, এটা আমি ভাবতেও পারিনি। এখনও খুব জ্বলছে। উনি বলেছিলেন যে আমার দাঁত ধারালো, অথচ নিজের দাঁত যে কোদালের মতো শক্ত সেটা তো বলেননি। আঙুলের রক্ত জমাট বেঁধে রয়েছে এখনো, না জানি কতদিন থাকবে। তবে হ্যাঁ, নিশান ভাইয়ের মুখে খাবার তুলে দেওয়ার মতো সৌভাগ্য আমার হয়েছে, এটাতে অবশ্য আমি খুব খুশি। কখনো ভাবিনি যে ওনাকে খাইয়ে দিতে পারবো। নিশান ভাইয়ের অফিসটাও বেশ সুন্দর। আকাশ ভাইয়ের সাথে পুরো অফিসটা ঘুরে খুব ভালো লেগেছে। ভালো কথা, এদিকে আজ বড় মা আমাকে একটুও বকেনি। এটাও একটা দুষ্কর জিনিস। এভাবে দিনগুলো কেটে গেলেই হয়, খুব তাড়াতাড়ি যেন সময়গুলো চলে যায়। আমি সেই দিনটার অপেক্ষায় আছি যেদিন আমার আর কোনো পিছুটান থাকবে না। আজকের মতো ডায়েরি লেখা শেষে বুক ফুলিয়ে শ্বাস নিল শৈলী। এখন রাত 2টো বাজে। চারপাশ নিস্তব্ধ, নিদ্রাচ্ছন্ন অন্ধকারের চাদরে ঢাকা গোটা পৃথিবী। জানালার পাশ দিয়ে বয়ে যাওয়া মৃদু বাতাসে পর্দাগুলো মাঝে মাঝে দুলে উঠছে। বাইরে চাঁদ নেই, কিন্তু তারাগুলো যেন একটু বেশি উজ্জ্বল আজ। নীরব এই রাতে প্রকৃতির শীতলতা যেন শৈলীর একান্ত আপন হয়ে উঠেছে। স্বভাবতই সবাই এখন গভীর ঘুমে মগ্ন থাকলেও শৈলী বিছানায় উপুড় হয়ে শুয়ে শুয়ে নিত্যদিনের কাজটা সারছে। সারাদিনে হওয়া ঘটনাগুলো স্মৃতি হিসেবে লিখে রাখছে তার ডায়েরিতে। সে নড়ে চড়ে উপুড় হয়ে শুয়ে ডায়েরির শেষ পাতায় তার হাতখানি স্থির রাখল। অল্প অল্প বাতাসে তার কাঁধ ছুঁয়ে যাওয়া এলোমেলো চুলগুলো যেন আলতো করে ফিসফিসিয়ে বলছে, তুমি আজ অন্যরকম। নিশান ভাইয়ের আজকের আচরণ, ডায়েরির পাতায় লেখা কথাগুলো ফিরে ফিরে মনে পড়ছে শৈলীর। আঙুলের জ্বালা এখনো পুরোপুরি যায়নি, কিন্তু নিশানকে খাইয়ে দেওয়ার মুহূর্তটা মনে পড়তেই গা লাল হয়ে উঠল। একবারও কি সে ভাবতে পেরেছিল এমন কিছু হবে? ঘরের কোণে রাখা টেবিল ল্যাম্পের নরম আলো শৈলীর মুখ ছুঁয়ে একরকম স্বপ্নময় ছায়া তৈরি করেছে। আলো আধারের মিশেলে তার ত্বক মোমের মতো চিকচিক করছে, যেন রাতের রহস্যময়তায় হারিয়ে যেতে চায়। চোখে একটু ক্লান্তির ছাপ, কিন্তু গভীর অন্ধকারের মতোই সেখানেও একটা মায়া লুকিয়ে আছে। লম্বা কোকড়ানো চোখের পলকগুলো মাঝে মাঝে ঢুলু ঢুলু হয়ে আসছে, কিন্তু ঘুম আসছে না একটুও। রাতের এই সময়টা শৈলীর সবচেয়ে বেশি পছন্দ। যখন পুরো বাড়ি গভীর ঘুমে তলিয়ে যায়, তখন সে নির্জনতার মধ্যে নিজেকে খুঁজে পায়। মনে হয় এই সময়টুকুই তার একান্ত, যেখানে সে নিজের মতো করে অনুভূতিগুলো সাজিয়ে রাখতে পারে। চাঁদহীন রাতে প্রকৃতিও যেন তার মতোই অনুভূতি শূন্য হয়ে আছে।
গাছের পাতাগুলো থেমে আছে, দূরের কুকুরগুলোর ডাকও আজ শোনা যাচ্ছে না। জানালার ওপাশে কেবল রাতের শূন্যতা, আর শৈলীর ভেতরে জমে থাকা একরাশ অনুভূতি, বিভ্রান্তি, বিস্ময়, আনন্দ আর এক অজানা কাঁপুনি। ডায়েরির উপর আলতো করে হাত রেখে সে চোখ বন্ধ করলো। নিশান ভাইয়ের গভীর চোখ দুটো মনে পড়তেই হঠাৎ বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। মনে হলো রাতের নিস্তব্ধতার মাঝেও কোথাও যেন তার নাম ধীরে ধীরে উচ্চারিত হচ্ছে, হিমরূপা। ঠক 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 ঠক। রাতের নিস্তব্ধতাকে ভেঙে আচমকা দরজায় শব্দ হলো। শৈলী চমকে উঠল, ঘাড় ঘুরে তাকালো বদ্ধ দরজার দিকে। এত রাতে কারো আসার তো কথা নয়। বুকের ভেতর ধুকপুক করে উঠল শৈলীর। নিস্তব্ধ ঘরে হঠাৎ এই শব্দ কেমন যেন অস্বাভাবিক লাগছে। বাতাসের হালকা শো শো শব্দের মাঝেও এখন কেবল সেই শব্দটাই প্রতিধ্বনিত হচ্ছে। ভয় নয়, তবে একটা অজানা শঙ্কা ছড়িয়ে পড়ছে শরীরের প্রতিটি রন্ধ্রে। দরজার ওপাশে কে থাকতে পারে? বড় মতো কখনো এভাবে আসে না। নিশান ভাইয়ের আসার তো প্রশ্নই ওঠে না। রিমি বা মিমি, ওরা কেন আসবে এত রাতে? নাকি কোনো সার্ভেন্ট? কিন্তু তারা তো সাধারণত রাত নামলেই নিজেদের কোণে চলে যায়। ঘড়ির কাঁটা দুটো পার হয়েছে। শৈলী ডায়েরিটা বালিশের নিচে রেখে ধীরে ধীরে উঠে বসল। মাথার ভেতর হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কি করা উচিত? ডাকবে? না, তাতে যদি ঘরের অন্য কেউ জেগে ওঠে। নিঃশব্দ পায়ে দরজার কাছে গিয়ে সে কাঁপা কাঁপা হাতে তালাটা খুলল। ধীরে ধীরে দরজাটা খুলতেই চোখ ছানা বড়া হয়ে গেল শৈলীর। দরজার ওপাশে গম্ভীর মুখাবয়ব নিয়ে দাঁড়িয়ে আছে রাশিদা তালুকদার। রাতের অন্ধকারে তার মুখটা ধূসর ছায়ার মতো দেখাচ্ছে। চোখের নিচে ক্লান্তির ছাপ স্পষ্ট। ঠোঁটের কোণে যেন কিছু বলতে চাওয়ার তীব্র ইচ্ছে, কিন্তু ভাষাহীনতা। শৈলী বিস্ময় আর উদ্বেগ নিয়ে ফিসফিসিয়ে বলল, মামুনি, তুমি এত রাতে? রাশিদা একটা ঢোক গিলে ধীর কণ্ঠে বললেন, ভেতরে আসবো, একটু কথা ছিল তোর সাথে। শৈলী মুখ ভর্তি হেসের সাথে সাথে দরজা থেকে সরে দাঁড়ালো। হ্যাঁ, নিশ্চয়ই, এসো মামুনি। রাশিদা শাড়ির আঁচল ঠিক করে নিয়ে ভেতরে ঢুকে বললেন, ঘুমাচ্ছিলে নাকি? বিরক্ত করলাম? না না, মোটেও না। তুমি তো জানোই আমি পারলে সারা রাত ধরে উপন্যাস পড়তে পারি। একটু আগে নিশি পদ্মটা আবারও শেষ করলাম। বলেই বিনয়ী হাসল শৈলী। আগে হলে রাশিদাও তাল মিলিয়ে হাসতেন, কিন্তু আজ তেমন ভাবে হাসলেন না। মুখে কেন যেন বিষাদের কালো ছায়া স্পষ্ট। রাশিদার এমন অভিব্যক্তির সাথে একদমই পরিচিত নয় শৈলী। সে সন্দিহান হয়ে তাকিয়ে রইল রাশিদার দিকে। তার চোখে কৌতূহল স্পষ্ট। একটু আগে পর্যন্ত যে স্বাভাবিক ছিল, এখন কেন যেন মনে হচ্ছে পরিস্থিতিটা একটু অন্যরকম। রাশিদার চোখে মুখে অদ্ভুত এক চাপা গাম্ভীর্য, যেন কিছু বলতে চাচ্ছেন, কিন্তু ঠিক কোথা থেকে শুরু করবেন বুঝতে পারছেন না। রাশিদা তালুকদার এগিয়ে এসে ধীর পায়ে চেয়ার টেনে বসলেন। হাতের আঙুলগুলো একসঙ্গে চেপে ধরে সামনের টেবিলের দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ। মুখে একটা অস্বস্তিকর ভাব স্পষ্ট, যেন তার ভেতরটা এলোমেলো হয়ে আছে। চোখের কোণে অনুচ্চারিত কিছু শব্দ জমাট বেঁধে আছে, কিন্তু সে শব্দগুলো বেরিয়ে আসার পথ পাচ্ছে না। শৈলী কিছুটা আনমনা হয়ে রাশিদার সামনেই হাঁটু গেড়ে বসল। রাশিদার দু হাঁটুতে হাত রেখে তার মুখের দিকে তাকিয়ে থাকলো। ফর্সা মুখটায় এক ধরনের দ্বিধা ছায়া ফেলেছে। সাধারণত হাসি খুশি প্রাণোচ্ছল রাশিদাকে এমন দেখলে যে কেউ অবাক হবে, শৈলীরও তাই মনে হচ্ছে। কি হলো মামুনি, কিছু বলবে না? শৈলী মৃদু স্বরে বলল, গলায় উদ্বেগের সুর। রাশিদা তাকালো, কিন্তু সে দৃষ্টি যেন কোথাও আটকে আছে। ঠোঁটের কোণে একটু নড়াচড়া হলো, কিন্তু কোনো কথা বের হলো না। তিনি কিভাবে এই এতিম মেয়েটার সাথে অন্যায় করবেন? শৈলী দেখল রাশিদা একবার শ্বাস টেনে নিলেন, তারপর আবার থেমে গেলেন। এই চুপচাপ পরিস্থিতি শৈলীর অস্বস্তি বাড়িয়ে দিচ্ছে। সে গলায় উষ্ণতা এনে বলল, তুমি তো কখনো এমন থাকো না মামুনি। কি হয়েছে বলবে? নিশ্চয়ই কিছু একটা হয়েছে, বলো আমায়। রাশিদা এবার মুখ তুলে তাকালেন শৈলীর দিকে। চোখের গভীরে এক ধরনের অস্থিরতা। দীর্ঘশ্বাস ফেলে ধীরে বললেন, শৈলী, তোর সাথে আজ একটা গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি, কিন্তু জানি না তুই সেটা কেমন ভাবে নিবি। শৈলীর বুকের ভেতর ধক করে উঠল। এত রাতে এমন গম্ভীর কথা?
সে আস্তে করে ফু দিয়ে বলল, তুমি আমাকে ভয় দেখাচ্ছ মামুনি? খুলে বলো, কি বলবে? রাশিদা কিছুক্ষণ নীরব রইলেন। তারপর হাতের আঙুলগুলো শক্ত করে চেপে বললেন, আমি সেদিন অনুমতি ছাড়া তোর ডায়েরি দেখেছি শৈলী। শৈলীর হাসিমাখা মুখটা মুহূর্তেই নিভে গেল। সেই স্থির নয়নে চেয়ে রইল রাশিদার দিকে। তার ডায়েরি দেখার অর্থ কি হতে পারে সেটা শৈলী বেশ ভালো করেই জানে। শৈলীর মুখ থেকে যেন সমস্ত রং সরে গেল। ঠোঁট দুটো হালকা ফাঁক হয়ে রইল, কিন্তু কোনো শব্দ বের হলো না। বুকের ভেতর ধুকপুক ধুকপুক শব্দের হৃদস্পন্দন বাড়তে থাকলো। ডায়েরি দেখেছে? শৈলী অনুভব করলো তার শরীরের ভেতর দিয়ে যেন একটা শীতল স্রোত বয়ে গেল। এতদিন ধরে লুকিয়ে রাখা সব কথা, সব অনুভূতি এখন কি তাহলে রাশিদার সামনে উন্মোচিত হয়ে গেছে? নিশানকে নিয়ে তার প্রতিটা না বলা কথা, বুকের গোপন কষ্ট, আনন্দ, বেদনা সব। নিঃশ্বাস চেপে শৈলী ধরা গলায় বলল, কোন অংশ দেখেছো মামুনি? রাশিদার চোখে এক ধরনের করুণ মমতা ভেসে উঠল, কিন্তু সেই মমতার আড়ালে কিছু ছিল যা শৈলী ধরতে পারছিল না। হয়তো সেটা দুঃখ, হয়তো উদ্বেগ। তিনি ধীরে বললেন, সব দেখিনি, কিন্তু যা দেখেছি তা যথেষ্ট। শৈলীর হাত পা ঠান্ডা হয়ে এলো। মাথার মধ্যে হাজারটা চিন্তা ঘুরপাক খেতে লাগলো। মামনি কি তাকে ধমক দেবে, বুঝিয়ে বলবে যে সে যা করছে ভুল, নাকি? রাশিদা দীর্ঘশ্বাস ফেলে শৈলীর হাত ধরে বললেন, শৈলী, তুই কি নিশানকে ভালোবাসিস? শৈলী এক মুহূর্ত চোখের পাতা ফেলতে ভুলে গেল। এই প্রশ্নের উত্তর কিভাবে দেবে সে? মামনির সামনে স্বীকার করবে নাকি অস্বীকার করবে? কিন্তু যে সত্যিটা এতদিন নিজের কাছেও লুকিয়ে রেখেছিল সেটা তো এখন উন্মুক্ত হয়ে গেছে। তার বুকের ভেতর ভয় আর আবেগ একসঙ্গে ধাক্কা দিল। চোখ নামিয়ে নিয়ে অনেকক্ষণ চুপ থেকে আস্তে করে শৈলী শুধু হ্যাঁটাই বলতে চাইল। তক্ষুনি রাশিদা কান্না ভেজা চোখে তাকিয়ে ভাঙা গলায় বললেন, বিশ্বাস কর শৈলী, তোকে এই প্রশ্নটা করার আগে আমি এই একই প্রশ্ন আরেকজনকে করে এসেছি। সেও কিন্তু হ্যাঁ উত্তর দিয়েছে। এখন যদি তুই হ্যাঁ উত্তর দিস তাহলে মনে কর সব শেষ। শৈলী বিস্ময়কর দৃষ্টিতে তাকায় রাশিদার দিকে। অস্ফুট স্বরে বলে, মানে? রাশিদা এবার সোজা হয়ে বসলেন। দু হাতে আগলে নিলেন শৈলীর থমকে যাওয়া মুখটা। নাক টেনে ঠোঁট ভিজিয়ে একটা শুকনো ঢোক গিললেন তিনি। এরপর যথাসম্ভব স্পষ্ট কণ্ঠে বলতে শুরু করলেন, শৈলী মা আমার, তুই তো জানিস আমি বিধবা, আমার স্বামী নেই। আমার দুই মেয়ে নিজেদের বাবাকে হারিয়েছে। তোর ফুফাতো বোন দুটোকে তো এতিম বললে ভুল হবে না। তুই তো নিজেও দেখেছিস আমরা কতটা অবহেলিত। আমার মেয়ে দুটো এই বাড়িতে কতটা অবহেলিত। তোর বড় আব্বু না থাকলে নিশানের মা যে আমাদের কত কথা শোনায় তুই তো সবই দেখেছিস। একবার ভেবে দেখ না মা, ওই মেয়ে দুটো নিজেদের বাবা ছাড়া কিভাবে। আমি ওদের কোনো আবদার অপূর্ণ রাখিনি, বিশ্বাস কর। ছোট থেকে যা যা চেয়েছে নিজের সাধ্য মতো সবটাই পূরণ করেছি। আজ আজ আমার ছোট মেয়েটা যে আমার কাছে এমন কিছু চেয়ে বসবে আমি ভাবতেও পারিনি। বলতে বলতেই অঝরে কেঁদে দিলেন রাশিদা। শৈলীর মুখ এখনো অনুভূতি শূন্য। সে তো এখনো কথাগুলোর সারমর্ম ধরতে পারেনি। সে তো বুঝতেই পারছে না যে এখন থেকে নিজের জীবনের সর্বশেষ অবলম্বনটুকু দান করতে হবে। রাশিদা কিছুক্ষণ থেমে আবারও বললেন, আমি জানি তুই নিশানকে ভালোবাসিস, খুব ভালোবাসিস, সেটাও জানি। বিশ্বাস কর মা, আমি পারলে নিজ হাতে যে করে হোক নিশানের হাতে তোর হাতটা উঠিয়ে দিতাম। কিন্তু কিন্তু কি মামুনি? অস্ফুট স্বরে জানতে চাইল শৈলী। রাশিদা শৈলীর হাতটা আরো শক্ত করে চেপে ধরলেন, যেন এই মুহূর্তে তাকে ছেড়ে দিলে তিনি আর নিজেকে সামলাতে পারবেন না। এক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন শৈলীর দিকে, তারপর একরকম ফিসফিসিয়ে বললেন, মিমি। শৈলী প্রথমে কিছুই বুঝলো না, কিছু বুঝতে পারলো না। কপাল কুঁচকে তাকালো রাশিদার দিকে। মিমি? রাশিদা মাথা ঝুঁকিয়ে চোখ মুছলেন, তারপর গভীর শ্বাস নিয়ে বললেন, মিমি নিশানকে ভালোবাসে শৈলী, 2 বছর ধরে। শৈলীর সমস্ত শরীর যেন জমে গেল।
সে অনুভব করলো তার চারপাশের বাতাস ভারী হয়ে আসছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। কিছু একটা যেন গভীর শূন্যতায় টেনে নিয়ে যাচ্ছে তাকে। কি? অস্ফুট স্বরে বেরিয়ে এলো শৈলীর ঠোঁট থেকে। হ্যাঁ শৈলী, মিমি নিশানকে ভালোবাসে গত 2 বছর ধরে। আর আমিও সেদিন জানতে পেরেছি। প্রথমে বিশ্বাস করিনি জানিস। পরে যখন মিমিকে জিজ্ঞেস করলাম তখন ও স্বীকার করলো। হাসি মুখে বলল যে হ্যাঁ, নিশানকে ভালোবাসে ও। আজ হঠাৎই আবার আমার কাছে এসে এই একই রকম কান্নাকাটি করে বলল, মা, নিশান ভাইকে তুমি আমার জন্য চাইবে না? রাশিদা আবারও কেঁদে ফেললেন, কিন্তু এবার নিজেকে সামলে নিয়ে ফিসফিস করে বললেন, আমি জানি না আমি কি করব শৈলী। আমি জানি তুই নিশানকে ভালোবাসিস, কিন্তু আমি আমার মেয়ের মন ভাঙতে পারবো না মা। আমি তোদের দুজনকেই ভালোবাসি। আমি তোদের কারোর মন ভাঙতে চাই না, কিন্তু একজনকে তো আমাকে ছাড়তেই হবে। আমি জানি আমি যা চাইছি সেটা অন্যায়। আমি জানি আমি তোর কাছে অন্যায়ভাবে ত্যাগ চাইছি, কিন্তু আমি কি করব বল? আমি আমার মেয়ের দুটোর জন্যই সারা জীবন লড়েছি। আজ যদি তার একমাত্র চাওয়া আমি পূরণ না করতে পারি, তাহলে ওরা আমাকে কখনোই ক্ষমা করবে না শৈলী। আর মেয়েটাকে আমি কখনোই কিছু দেইনি রে। ওই ছোট মেয়েটা জানিসই তো, ও কেমন আবেগী। দেখা গেল ও যদি নিশানকে না পায়, পরে যদি সুইসাইড করতে যায়, তখন আমি। শৈলীর মাথার ভেতর ঝড় বয়ে গেল। পুরো ঘরটা যেন ঘুরতে লাগলো তার চারপাশে। নিশানের কথা, রাশিদার কথা, মিমির নাম সবকিছু একসঙ্গে মিলেমিশে যেন একটা অসহ্য ভার হয়ে তার বুকে চেপে বসলো। সুইসাইড? শৈলীর কণ্ঠ ফাঁকা শোনালো, যেন কোনো অনুভূতিই নেই তাতে। রাশিদা অশ্রু সজল চোখে তাকালেন তার দিকে। আমি জানি এটা শোনার পর তোর কেমন লাগছে মা, কিন্তু বিশ্বাস কর, আমি যদি পারতাম তাহলে তোকে এই কথা বলতে আসতাম না। শৈলীর ঠোঁট কাঁপলো, কিন্তু কোনো শব্দ বের হলো না। সে যে নিশানকে অনেক ভালোবাসে। নিশানকে না পেলে শৈলী বেঁচে থাকার ইচ্ছে মাটিতে মিশিয়ে দেবে। কিন্তু সেই মুহূর্তে এই প্রশ্নের চেয়েও বড় হয়ে দেখা দিল আরেকটা বাস্তবতা। তার ভালোবাসার মানুষটাকে হয়তো তাকে ছেড়ে দিতে হবে, কারণ মিমি। শৈলী জানে মিমি আসলেই খুব আবেগপ্রবণ। মিমি যদি সত্যি নিশানের জন্য এই পর্যায়ে চলে যায়, তাহলে কি হবে? শৈলীর ভালোবাসার কাছে কি একটা প্রাণের মূল্য কম? রাশিদা আবার বললেন, আমি জানি এটা বলা সহজ, কিন্তু করা কঠিন। কিন্তু মা, তোর ভালোবাসা থাকলেও সমাজ আছে, পরিবার আছে, পরিস্থিতি আছে। আমি চাই না তোর জন্য মিমি কষ্ট পাক, আর আমি চাই না তুইও কষ্ট পা। কিন্তু আমার মেয়ে যদি। তার কণ্ঠস্বর ভারী হয়ে এলো, যেন পরবর্তী কথাগুলো বলার শক্তি নেই তার। শৈলী ধীরে ধীরে চোখ বন্ধ করলো। সে জানে এখানে কেউ জিতবে না, কেউ সুখে থাকবে না। যেই ত্যাগ করুক, ক্ষতিটা স্থায়ী হবে। তার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। নিশানের প্রতি তার অনুভূতি, তার নিঃশব্দ ভালোবাসা, তার সমস্ত স্বপ্ন, সবকিছু এক মুহূর্তে মাটির মতো ধুলো হয়ে গেল। গভীর শ্বাস নিয়ে সে চোখ খুলল, রাশিদার দিকে তাকালো। শৈলীর মুখ থেকে হঠাৎই সব রং সরে গেল। হাত পা ঠান্ডা হয়ে এলো। বুকের ভেতর চাপা যন্ত্রণা অনুভব করলো সে। নিশানের নামের সঙ্গে তার নাম জুড়ে গিয়েছিল এতদিন ধরে, চুপচাপ, নিঃশব্দে, কারো অগোচরে। কিন্তু আজ আজ সেটা কি সত্যি এক মুহূর্তেই শেষ হয়ে যাবে? তার ঠোঁট শুকিয়ে এলো। শৈলী খুব আস্তে করে বলল, তাহলে তুমি আমাকে কি করতে বলছো মামনি? রাশিদা ভিজে চোখে তাকালেন তার দিকে। কিভাবে বলবেন এই কথা? তবুও নিজেকে শক্ত করে কাঁপা কণ্ঠে বললেন, শৈলী, তুই কি মিমির জন্য নিশানকে ছাড়তে পারবি? এবার শৈলী ফিক করে হেসে ফেলল। ধীরে ধীরে হাসতে হাসতে ওর হঠাৎ এই হাসিটা খিলখিল করে হাসার পর্যায়ে চলে গেল। হঠাৎ করে শৈলীকে এমন অদ্ভুতভাবে হাসতে দেখে রাশিদা অবাক চোখে তাকিয়ে রইলেন। মেয়েটার হঠাৎ কি হলো বুঝতে পারলেন না তিনি। শৈলী এবার হাসতে হাসতে মেঝে থেকে উঠে দাঁড়ালো। হাসির তোপে পুরো শরীর কাঁপছে তার। এরপরে 2 হাত দিয়ে ঘষে চোখ মুছল। কোনো মতে হাসিটা থামিয়ে শৈলী একদম স্বাভাবিক কণ্ঠে বলার চেষ্টা করলো, তুমি এসব কি বলছো মামনি? ছাড়বো মানে? কি ছাড়তে কথা বলছো তুমি আমায়?
রাশিদা বিভ্রান্তিকর দৃষ্টিতে তাকালে শৈলী ঢোক গেলে মুখে হাসিটা রেখে চোখে টলমল করা পানি নিয়েই হতাশ ক্লান্ত গলায় বলে উঠল, যা কখনো আমারই ছিল না সেটা আমি কিভাবে ত্যাগ করব মামুনি? চোখ খিচে বন্ধ করলেন রাশিদা, ঠোঁট চেপে রাখলেন। শৈলীর কথার সাথে তার চোখের কোনো মিল পাচ্ছেন না তিনি। শৈলী আবারও ঠোঁট ভিজিয়ে বলল, যে আমি কখনো ছুঁয়েও দেখিনি সেটা কিভাবে ছেড়ে দিব মামুনি? আমার কিচ্ছু নেই, আমি কি ছেড়ে দিব বলো? ছেড়ে দেওয়ার মতো এখন শুধু প্রাণটাই আছে, যেখানে আমার কখনো অধিকারই ছিল না, সেইটাই বা আমি কোন অধিকারে ছাড়বো? রাশিদা শৈলীর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তার বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। এই যে তার প্রাণের ভাতিজিটা দাঁড়িয়ে আছে তার সামনে, চোখে পানি, মুখে হাসি, অথচ কণ্ঠে এমন এক শূন্যতা যে একজন পরাজিত মানুষের কণ্ঠেই শোনা যায়। এটা কি তিনি চেয়েছিলেন? শৈলী ধীরে ধীরে একপাশে পা বাড়িয়ে জানালার দিকে তাকালো। গাঢ় রাতের অন্ধকারে সবকিছু ঝাপসা হয়ে আছে, হালকা বাতাস পর্দাটা উড়িয়ে দিচ্ছে। সে এক নিঃশ্বাসে বলল, জানো মামুনি, একসময় ভাবতাম ভালোবাসা মানে হচ্ছে পাশে থাকা, হাতে হাত রাখা, কিন্তু এখন বুঝি ভালোবাসা মানে পাশে থেকেও দূরে থাকা, মুখ ফুটে কিছু না বলেও সারা জীবন বলে যাওয়া। তুমি যার কথা বলছো আমি একবারও তাকে বলিনি যে আমি তাকে ভালোবাসি, অথচ তুমি বলছো আমি তাকে ছেড়ে দেই। আমার তো হারানোর কিচ্ছু নেই, তবে আমি চাই না মিমি হারাক, চাই না সে দূর থেকে ভালোবেসে যাক। রাশিদা হতবাক হয়ে তাকিয়ে রইলেন শৈলীর দিকে। মেয়েটার চোখে কি অদ্ভুত শান্তি, অথচ সেই শান্তির আড়ালে কি নিদারুণ বেদনা লুকিয়ে আছে সেটা তিনি স্পষ্ট দেখতে পাচ্ছেন। শৈলী এবার গভীর শ্বাস নিল, কণ্ঠটা ভারী হয়ে আসছে, তবুও নিজেকে স্থির রাখল। হঠাৎ করে এবার শৈলী ভুরুকুচকে রাশিদা তালুকদারের দিকে তাকিয়ে খুব দৃঢ় কণ্ঠে বলে উঠল, তোমাকে কে বললো মামুনি যে আমি নিশান ভাইকে ভালোবাসি? আমি কি একবারও বলেছি তোমায়? আমি তো তোমায় বলিনি যে আমি নিশান ভাইকে ভালোবাসি। এসব ভুয়া তথ্য তোমাকে কে দিয়েছে? বলেই আরেক দফা হাসল শৈলী। রাশিদা তালুকদার হতভম্ব হয়ে তাকিয়ে রইলেন শৈলীর দিকে। এক মুহূর্ত আগে যে মেয়েটা তার চোখের সামনে নিজেকে নিঃশেষ করে দিতে প্রস্তুত ছিল, সে এখন এমন ভাবে কথা বলছে যেন তার কিছুতেই কিছু আসে যায় না। শৈলী চোখের পানি লুকিয়ে আরো একটা হাসি দিল, তবে এবার সেটা বিদ্রুপের হাসির মতো শোনালো। মামুনি, আমি তো বুঝতেই পারছি না তুমি এসব কোথা থেকে শুনলে? নিশান ভাই, আমি তাকে ভালোবাসি? দুঃখিত, তুমি ভুল শুনেছ, আমাকে নিয়ে গুজব ছড়িয়েছে মনে হচ্ছে। শৈলী একটু কাঁপল না, একটু দমল না, কেবল শক্ত করে দাঁড়িয়ে থাকলো, যেন তার কথাগুলোই একমাত্র সত্য। রাশিদা বিভ্রান্ত দৃষ্টিতে তাকিয়ে রইলেন। এই মেয়ে কি সত্যি সব বলছে, নাকি সে নিজেকেই ফাঁকি দেওয়ার চেষ্টা করছে? শৈলী এবার চোখ সরিয়ে জানালার দিকে তাকালো। বাইরে কুয়াশাচ্ছন্ন রাত, যেন আকাশও আজ তার মনের মতো অস্পষ্ট। খুব ধীর কণ্ঠে বলল, তুমি কি ওই ডায়েরির জন্য বেশি কিছু মনে করেছো মামুনি? ওটা ভুলে যাও, ওটা তো আমি এমনি এমনি লিখেছিলাম। ওই যে এক ধরনের খেলা হয় না, ট্রুথ ডিয়ার, সেই ট্রুথ ডিয়ার খেলে ডিয়ার নিয়েছিলাম, সেটার জন্যই আমি এসব ডায়েরিতে লিখেছিলাম। ওসব তো মূল্যহীন। রাশিদা তালুকদার তবুও সন্দিহান দৃষ্টিতে তাকালেন। তার চোখে এখন পানির সাথে বিস্ময়। শৈলী আবারও সাফাই গাইতে বলে উঠল, আচ্ছা মামুনি, তুমি নিজেই বলো, আমি যদি সত্যি নিশান ভাইকে ভালোবাসতাম তাহলে কি এত সহজে বলতাম যে আমি তাকে ভালোবাসি না? আমি কি তোমার সামনে বসে কেঁদে ফেলতাম না, আবেগে ভেসে যেতাম না? আমি তো তা করিনি। আমি তো দিব্যি হাসছি, তাই না? আমি তো দিব্যি মজা নিচ্ছি এই প্রসঙ্গটা নিয়ে। সে চোখ সরিয়ে রাশিদার দিকে তাকালো, ঠোঁটের কোণে একটা হাসি রেখেই। ভালোবাসা কি মামুনি? সেটা কি কোনো এক নামের সঙ্গে জুড়ে দিলেই হয়ে যায়? আমি তো জানতাম না। যদি জানতাম তাহলে হয়তো নিশান ভাইয়ের নামেও জুড়ে দিতাম নিজের সঙ্গে, কিন্তু আমি তো তা করিনি, তাই না? আমি তো কখনোই কাউকে বলিনি যে আমি নিশান ভাইকে ভালোবাসি। তবে কেন তুমি আমার দিকে এমন দৃষ্টিতে তাকিয়ে আছো, যেন আমি মিথ্যে বলছি? রাশিদা আবার ধীরে ধীরে চোখ নামালেন। ভেতরে কোথাও একটা বেদনার ঢেউ আশ্রয় পড়ছে। শৈলী গভীর শ্বাস নিল।
এবার কণ্ঠটা একটু নরম হলো, যেন সে নিজেকেই বুঝিয়ে বলছে, তুমি নিশ্চিত থাকো মামুনি, আমি যদি সত্যি নিশান ভাইকে ভালোবাসতাম তাহলে মিমির জন্য সেটা ভুলে যেতে আমার এক মুহূর্ত লাগতো না। কারণ আমি জানি হারানোর কষ্ট কেমন। মিমিকে আমি খুব ভালোবাসি। আমার এই অচেনা পৃথিবীতে তোমরাই তো আমার আপনজন মামুনি। তোমাদের জন্য আমি নিজেও জীবন দিতে পারি। আর সবচেয়ে বড় কথা, আমি আমার বোনের দুঃখ দেখতে পারবো না। আমি জানি কাউকে দূর থেকে ভালোবাসতে কেমন লাগে। আমি চাই না মিমিও সেটা অনুভব করুক। এই প্রথম শৈলীর কণ্ঠটা কেঁপে গেল, কিন্তু সে সামলে নিল নিজেকে। তুমি যদি চাও আমি মিমির জন্য সব ছেড়ে দেব, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু সত্যিটা এই যে আমি কিচ্ছু ছাড়ছি না। মিমির জন্য আমি কিচ্ছুই ছাড়ছি না, কারণ আমার কাছে রাখার মতো কিছুই ছিল না। নিশান ভাই আমার জন্য ছিল না, কোনো দিনও ছিল না, হয়তো কখনো হবেও না। আর আমার চাওয়ারও নেই। রাশিদ এবার সত্যি আর কিছু বলতে পারলেন না। তিনি অনুভব করলেন তার সামনে দাঁড়িয়ে থাকা মেয়ে শুধু তার চোখের জল চেপে রাখেনি, বরং তার সমস্ত অনুভূতিকে একটা শক্ত দেয়ালের আড়ালে লুকিয়ে ফেলেছে। শৈলী আবারও হাসল, একটা নিখুঁত পরিপাটি হাসি, যেটা দেখে মনে হয় যেন কিছুই হয়নি, কিছুই বদলায়নি। অথচ রাশিদা জানেন এই রাতের পর কিছুই আর আগের মতো থাকবে না। রাশিদার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। তিনি শুধু অসহায়ের মতো শৈলীর মুখের দিকে তাকিয়ে রইলেন। তার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটা যে এই এক মুহূর্তে কতটা বড় হয়ে গেল, সেটা তিনিই বুঝতে পারলেন। শৈলী এবার শূন্য আকাশের দিকে তাকিয়ে রাশিদা তালুকদারের উদ্দেশ্যে পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যেটাই জোর গলায় বারংবার বলে উঠল। এই মেঘলা আকাশ শুনছে, ছড়িয়ে ছিটিয়ে থাকা তারাগুলোও শুনছে। মামুনি, তুমিও শুনে রাখো, আমি নিশান ভাইকে ভালোবাসি না, কখনোই বাসিনি, ভবিষ্যতে কখনো বাসবো না। শুধু তাকে কেন, আমি শৈলী এই মেঘলা আকাশের নিচে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম পৃথিবীতে কাউকে কোনো দিন ভালোবাসবো না। ভালোবাসা নামক কোনো জিনিস আমার মতো এতিমের জীবনে আসবে না। তৎক্ষণাৎ আকাশটা গর্জন দিয়ে উঠল। এই গভীর রাতেই যেন প্রকৃতি প্রতিবাদ করে উঠল শৈলীর এই নিষ্ঠুর সিদ্ধান্তে। ঘড়ির কাঁটা টিকটিক করে বাজছে। বড় কাঁটাটা এখন 3টা পেরিয়ে গিয়েছে। রাতের আকাশটা মেঘলা থেকে নেমে এখন ঝিরিঝিরি বৃষ্টি হতে শুরু করেছে। রাশিদা তালুকদার এখনো শৈলীর ঘরেই আছেন। নীরব হয়ে চেয়ারে বসে শৈলীকে অবাক হয়ে দেখেই চলেছেন। শৈলী এখন তার পড়ার টেবিলের কাছে রাখা কফি মেকার থেকে কফি তৈরি করছে রাশিদার জন্য। তার মুখে এখনো মিষ্টি হাসিটা ঝুলানো রয়েছে। একটু বিষাদের ছায়া নেই, একটু কষ্ট নেই, একটু বেদনা নেই। কেউ দেখে কখনোই বলবে না যে সে একটু আগে নিজের জীবনের সবচেয়ে বড় ত্যাগটা করে ফেলেছে। পরিবেশটা নিস্তব্ধ ও রহস্যময়। ঘরের বাতি শুধু নরম আলোর স্রোত ছড়াচ্ছে, তার সাথে বাইরের বৃষ্টি ঝিরিঝিরি শব্দে মিলেমিশে এক সুর সৃষ্টি করছে। শৈলী নিজস্ব ভঙ্গিতে কফি তৈরি করছে। তার হাতের নিখুঁত চালে কিছুই ভ্রষ্ট হয়নি। কফি মেকারের মধ্যে গরম জল ঝরছে আর ভাপ উঠছে। চারপাশে মৃদু গরম দমকা বাতাসের একটা শীতল টান আর বৃষ্টির গাঢ় সুর। রাশিদা তালুকদার কিছুক্ষণ আগে সেই ভয়াবহ সিদ্ধান্তের প্রভাব অনুভব করেছিলেন। এখন শৈলীর দিকে চেয়ে আছেন এক ভিন্ন দৃষ্টিতে। তার চোখে গভীর ভাবনা, যেন কিছু কষ্টের পরিণতি এখনো অনুভূত হচ্ছে। কিন্তু শৈলী সেসবকে এত সহজেই পাশ কাটিয়ে গেছে। শৈলীর হাসি, যেটি এতক্ষণ ধরে তার মুখে রয়েছে, যেন কোনো চিহ্নও কাটেনি, কোনো কিছুই তাকে স্পর্শ করতে পারেনি। তার চোখে কোনো দুঃখ নেই, মনে কোনো প্রকার অসুবিধাও নেই। কফির ঘ্রাণ বাতাসে ছড়িয়ে পড়েছে, আর সে যেন এক স্বপ্নের ভেতর হারিয়ে গেছে। শৈলী এবার কফির একটা কাপ নিয়ে রাশিদার সামনে এসে আবারও হাঁটু গেড়ে বসল। রাশিদা চেয়ারে এলিয়ে দেয়া দেহটা সোজা করে বসলেন। শৈলী হাসি মুখে কাপটা এগিয়ে দিলে রাশিদা সেটা হাতে নিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইলেন শৈলীর দিকে। শৈলী ইশারা দিতেই তিনি কফিটা ঠোঁটে ছোঁয়ালেন। শৈলী এবার কিছুক্ষণ অন্যমনস্ক থেকে মিনমিন করে বলল, মামুনি, নিশান ভাইকে কবে এই বিষয়ে বলবে?
আমি তো আজই বলতে চেয়েছিলাম, কিন্তু ওই ডায়েরিটার কারণে আগে তোর কাছে এলাম। দেখি কালকে ভাবিকে আর নিশানকে বলবো, দেরি করব না। ও আচ্ছা। শৈলী মাথা নেড়ে কিছু একটা ভাবতে ব্যস্ত হলো। হঠাৎই সে বলে উঠল, মামুনি, তোমায় একটা কথা বলার ছিল। রাশিদা তৎক্ষণাৎ বললেন, বল। আমি কিছুদিনের জন্য একটু গ্রামে যেতে চাই। কফি খাওয়া থামালেন রাশিদা। গ্রামে? কি বলছিস? কোন গ্রামে? নানু বাড়িতে, সুনামপুর। কিন্তু হঠাৎ কেন? আসলে এমনিতেই গতকাল মামাও কল করেছিল, অনেকদিন যাওয়া হয়নি, আর এডমিশন শুরু হয়ে গেলে তো কোথাও যেতে পারবো না, তাই একটু ঘুরে আসি। অনেকদিন গ্রামে যাওয়া হয়নি তো। রাশিদা কিছুক্ষণ থেমে জিজ্ঞেস করেন, তুই সত্যি নিশানকে ভালোবাসিস না? মোটেও না। তাহলে পালাতে চাইছিস কেন? শৈলী আঁতকে উঠল, তড়িঘড়ি করে বলল, আরে না না মামুনি, ভুল বলছো। পালাবো কেন? কি আজব কথাবার্তা। কখনোই না। আমি শুধু যাব আর কয়দিন থেকেই চলে আসব। রাশিদা বিভ্রান্তিকর দৃষ্টি ফেললে শৈলী আবারও বলে উঠল, মামুনি, আজ আমার খুব শান্তি লাগছে জানো। তোমায় আমি বলে বোঝাতে পারবো না যে আমি কতটা খুশি। অবশেষে আজ আমি উপলব্ধি করতে পারছি যে আমার কোনো পিছু টান নেই। রাশিদা তালুকদার কিছু না বুঝে এবার কিছু বলতে চাইলে শৈলী আবারও উৎফুল্ল হয়ে বলল, শোনো মামুনি, প্লিজ আমায় আটকে দিও না। তুমিই ভেবে দেখো, এর মধ্যে যদি আবার নিশান ভাই আর মিমির বিয়ে ঠিক হয়ে যায়, তখন তো আমি গ্রামে যেতে পারবো না, কত ব্যস্ত থাকবো। মিমির বড় বোন হিসেবে বিয়ের সব দায়িত্ব তো আমাকেই নিতে হবে। তার থেকে ভালো হবে তুমি এখানে নিশান ভাই এবং মিমির বিয়ে পাকা কথাটা সেরে ফেলো, আর আমি গ্রাম থেকে চট করে একটু ঘুরে আসি। আমার অনুপস্থিতিতে শুধু আমার বাবাকে একটু দেখে রেখো। রাশিদা এবার মাথা নেড়ে কিছু বলতে চাইলে শৈলী আবারও বলে, আর মামুনি, একটা কথা, আমার কাছে কোনো টাকা নেই। তুমি আমাকে যাতায়াতের জন্য কিছু টাকা দাও প্লিজ। নানু বাড়িতে তো খালি হাতে যেতে পারি না, 1 কেজি মিষ্টি নিতাম। হ্যাঁ অবশ্যই, টাকা নিস, 10,000 দেব। না না, অত দরকার নেই, 5,000 দিলেই হবে মামুনি। বলেই মুখ ভরে হাসল শৈলী। শৈলীর মুখটা এখন এতটাই মুখোশের আড়ালে চলে গিয়েছে যে রাশিদা সত্যি সত্যি ভাবলেন যে শৈলী নিশানকে ভালোবাসে না। এটা আসলেই ভুল বোঝাবুঝি ছিল। তিনি এবার স্বাভাবিক হয়ে বললেন, ঠিক আছে, যেতে চাচ্ছিস যা, কিন্তু সাবধানে যাস। শৈলী এবার দাঁড়িয়ে পড়ল, কণ্ঠ খাদে নামিয়ে বলল, আর হ্যাঁ, আমার আরেকটা অনুরোধ রেখো মামুনি, আমি যে গ্রামে যাচ্ছি এটা যেন কেউ জানতে না পারে। মানে এসব কি শৈলী? এটা আবার কেন? শৈলী আবারও স্বাভাবিক হয়ে বলল, আসলে মামুনি, বোঝার চেষ্টা করো, তুমি তো বড় মাকে চিনোই। যদি জানতে পারে আমি এখানে বাবাকে রেখে গ্রামে যাব, তখন আমাকে ফাঁকিবাজ ভেবে আর যেতে দেবে না, বলবে যে আমি কাজের ফাঁকি দিতে চলে যাচ্ছি। আর মিমিকে বলার দরকার নেই, মিমির বিয়ের পাকা কথা হলে আমি হঠাৎ এসে সারপ্রাইজ দিব ওদের। আর নিশান ভাইকেও ভুলেও বলো না, নিশান ভাই তো নিজের মা পাগল, তখন দেখা যাবে যদি উনি বড় মাকে বলে দেন। তাই সবচেয়ে ভালো হয় তুমি কাউকে বলো না। রাশিদা একটু ভেবে বলেন, কিন্তু জিজ্ঞাসা করলে কি বলবো? শৈলী বিছানায় থাকা উপন্যাসগুলো গোছাতে গোছাতে বলল, বলবে যে আমি কিছুদিনের জন্য একটা বান্ধবীর বাড়িতে যাচ্ছি, আর মিথ্যে বলতে না চাইলে বলবে যে তুমি কিছু জানো না। রাশিদা তালুকদার শৈলীর গোপন কৌশলটা ধরতেই পারলেন না, বুঝতেই পারলেন না যে শৈলী আসলেই পালাচ্ছে। শৈলী এবার ঘড়ির দিকে তাকিয়ে বলে উঠল, এখন 3:30 বাজে, আমি তাহলে ভোরে বের হয়ে পড়বো, কি বল মামুনি? ভোরে? আজই? হ্যাঁ, যত তাড়াতাড়ি যাব ততই তো তাড়াতাড়ি ফিরে আসতে পারবো। সবাই ঘুম থেকে ওঠার আগে বেরিয়ে পড়ি। বলেই হালকা হাসল শৈলী। রাশিদা এবার সন্দিহান কণ্ঠে বললেন, কিন্তু এমন সময় তুই একা, এভাবে তোকে আমি একা ছাড়বো না শৈলী। এই ভোর রাতে একা অসম্ভব। শৈলী আলমারির উপর থেকে বড় একটা ব্যাগ বের করে বলল, একা যাবো কে বলো মামুনি? একজনের সাহায্য নেব। কে? শৈলী এবার কাপড় ভাঁজ করতে করতে খুব ঠান্ডা কণ্ঠে বলল, আছে মামুনি, একজন আছে। তুমি, মিমি, রিমি আর নিশান ভাইয়ের পরে ভরসা করার মতো আরেকজন আছে।
যে আমায় অবশ্যই সাহায্য করবে, ফিরিয়ে দিবে না। কবি রবীন্দ্রনাথ ঠাকুর ঠিকই বলেছেন, বেদনার মতো সঙ্গী আর কেউ হয় না। যখন সবাই চলে যায়, বেদনা একাই থেকে যায়। বাস্তবতা তো এমনই হয়, তাই না? শৈলী নিজেই নিজেকে প্রশ্ন করলো বারংবার, আজ কি তাহলে সে বাস্তবতার শিকার? জীবনটা তাহলে তার বাস্তবতা উপলব্ধি করতে করতেই কেটে যাবে? কি এমন হতো যদি সেই রূপকথার গল্পের রাজকুমারীদের মতো তার জীবন হতো? সেই পক্ষীরাজ ঘোড়ায় চড়ে আসা রাজকুমারটা তার হলে কি খুব মন্দ হতো? জীবনটা সেই রূপকথা হলেই বোধহয় খুব সুন্দর হতো, একটু বেশি সুন্দর। লোকমুখে একটা কথা আছে, মানুষ তার কল্পনাতেই বেশি সুখী। এটার সত্যতা যাচাই করার প্রয়োজন নেই, কারণ এটা চিরন্তন সত্যি। শৈলী মনে মনে আবারও এই লাইনটা আওড়ায়। নিজের ভাগ্যের নির্মম পরিহাসের কথা ভেবে আবারও তাচ্ছিল্যের হাসি ফুটে ওঠে শৈলীর ঠোঁটের কোণে। আচ্ছা, সে যে এখন চলে এলো, নিশান ভাই কি তাকে খুঁজবে, তাকে মিস করবে? শৈলী জানে না, জানার সাহসও নেই। এখন নিশান ভাই কি করছে? নিশ্চয়ই নামাজ পড়ে অফিসের কাজ নিয়ে ঘরে বসে আছে, একবারও বাইরে বের হয়নি। হয়তো একটু লক্ষ্য করেনি শৈলীর ঘরটা। একটুখানি করলে দেখতে পেত কতটা নীরবতায় জর্জরিত হয়ে থমকে গেছে শৈলীর ঘরটা। হঠাৎ বাসের ব্রেক কষার বিকট শব্দে শৈলী চমকে উঠল। ধপাস করে বাস্তবে ফিরে এলো। ভাবনার জালে পুরোপুরি আটকে যাওয়া মন, কল্পনার রাজ্যের দরজাটা যেন মুহূর্তেই বন্ধ হয়ে গেল। শৈলী চারপাশে তাকালো, তারপর জানালার বাইরে চোখ ফেলল। বাসটা থেমেছে। বাইরে ভোরের আলো ফুটেছে, হালকা অন্ধকারের মাঝেও ঝাপসা হলুদ আলো জ্বলছে। সামনের দোকানগুলোর সাইনবোর্ড ঝুলে পড়েছে। কয়েকটা হোটেলের ভেতর থেকে মৃদু গল্পগুজবের শব্দ আসছে। সোনামপুর বাজার। বাসের কন্ডাক্টর গলা ফাটিয়ে বলতে শুরু করে, সোনামপুর কে নামবে, তাড়াতাড়ি নামুন, সোনামপুর এসে গেছে। শৈলী এক দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করলো। হ্যাঁ, সে এসে গেছে। বাস্তবের মাটিতে পা রাখার সময় হয়তো হয়ে গেছে। দেরি করলো না মেয়েটা। ধীরে ধীরে হাতের ভারী ব্যাগটা শক্ত করে ধরলো, তারপর আস্তে করে উঠে দাঁড়ালো। দীর্ঘক্ষণ বসে থাকার কারণে শরীরটা যেন অবশ হয়ে এসেছে। তবু কোনোভাবে গায়ের ওড়নাটা ঠিক করে নিয়ে বাসের সিঁড়ির দিকে এগিয়ে গেল শৈলী। কন্ডাক্টর আবারও তাড়া দিল, ও আপা, নামবেন না? তাড়াতাড়ি নামেন। শৈলী মাথা ঝাঁকিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করলো। শেষ ধাপে পা দিতেই ভোরের শীতল বাতাস একসঙ্গে তার গায়ে এসে লাগলো। হালকা অন্ধকার এখনো ছড়ানো, তবে পূর্ব আকাশে এক চিলতে লাল আভা দেখা যাচ্ছে। সামনের বাজারে এখনো পুরোপুরি ভিড় জমেনি। দোকানগুলো অর্ধেক খোলা, কেউ স্টোভ জ্বালাচ্ছে, কেউ বা কাঠের বেঞ্চে বসে তন্দ্রাচ্ছন্ন অবস্থায় গল্প করছে। ফুটপাতের ধারে চায়ের দোকানের কেটলির মুখ দিয়ে ধোঁয়া উঠছে। হোটেলের দরজার সামনে এক দুজন কাস্টমার দাঁড়িয়ে নাস্তার অপেক্ষায়। শৈলী ধীর পায়ে সামনে এগোল। পায়ের নিচে কাঁচা মাটির সঙ্গে কংক্রিটের রাস্তার মিলেমিশে যাওয়া পথটা কিছুটা কাদামাটিতে ভেজা। আশেপাশে তাকিয়ে কিছু একটা খোঁজার চেষ্টা করলো শৈলী। এই জায়গাটা তার চেনা, কিন্তু দীর্ঘদিন না আসার কারণে কেমন অচেনা লাগছে। এক অদ্ভুত শূন্যতা নিয়ে দাঁড়িয়েছে সে, যেন এই নির্জন বাজারের ভেতরেও একা হয়ে গেছে শৈলী। একটা শুকনো শ্বাস ফেলে নিজের কোটের হাতায় আঙুল চালিয়ে শৈলী ফোন বের করলো। রিং হওয়ার সাথে সাথেই কলটা ওপাশ থেকে ধরলো কেউ। পুরুষালী উৎফুল্লতার কণ্ঠ চিৎকার দিচ্ছে, কি রে শৈলী, কই তুই? তোকে তো খুঁজে পাচ্ছি না রে। শৈলী এবার আশেপাশে তাকিয়ে বলে, আমি বাজারের উল্টো দিকে আছি, সমুদ্র ভাইয়া, তুমি এদিকে এসো। ওরে বাবা, একদম বাজারের উল্টো দিক চলে গেছিস, কি সর্বনাশ! দাঁড়া দাঁড়া, আমি আসছি, ওখান থেকে নড়িস না যেন। সমুদ্রের কণ্ঠে সেই চিরচেনা উচ্ছ্বাস। ফোনের ওপাশ থেকে তার ব্যস্ত কণ্ঠে কাকে যেন ডেকে বলল, এই তুহিন, আমার ব্যাগটা ধর, আমি শৈলীকে আনতে যাচ্ছি। বেডি উল্টো দিকে গেছে, জীবনে সোজা যাইতে পারলো না। এদিকে শৈলী ফিক করে হেসে ফেলল। এই মানুষটাই খুব মজার। সমুদ্র হলো শৈলীর মামাতো ভাই, বয়সে নিশান ভাইয়ের সমান, তবে এখনো বাচ্চার স্বভাবটা আছে। এই গ্রামে নানু বাড়িতে শৈলীর মামা, মামি, সমুদ্র আর তার ছোট বোন মিলি ছাড়া কেউ নেই। শৈলী ফোনটা নামিয়ে দীর্ঘশ্বাস ফেলল। এত বছর পরেও সমুদ্র ভাইয়া একদম আগের মতোই আছে। কথাবার্তার ধরন, উৎফুল্লতা, যত্ন কিছুই বদলায়নি। শৈলী ব্যাগটা আরেকটু শক্ত করে ধরে
চারপাশে তাকালো। বাজারের এই চেনা জায়গাটা এখন অনেক বদলে গেছে। আগের সেই পুরনো চায়ের দোকানটা আর নেই। সেখানে নতুন করে একপাশে একটা মুদি দোকান উঠেছে। রাস্তার ধারে একটা কাঁচা বাজার বসেছে। দু একজন মাছওয়ালা মাছ সাজিয়ে বসেছে, আর কাঁধে গামছা ঝুলিয়ে দোকানি হাঁক ডাক দিচ্ছে। শৈলী কোঠের হাতা দিয়ে হালকা করে শীতল বাতাসের ধাক্কা সামলানোর চেষ্টা করলো। এতদিন পর এই জায়গায় ফিরে আসাটা কেমন যেন স্বপ্নের মতো লাগছে, যেন সে এক সময়ে থমকে যাওয়া স্মৃতির মধ্যে এসে দাঁড়িয়েছে। কিছুক্ষণ পরে রাস্তার ওপাশ থেকে দ্রুতবেগে একটা ছায়া মানব দৌড়াতে দৌড়াতে এদিকে আসতে দেখা গেল। জিন্স আর ঢিলে ঢালা সোয়েটার পরা, চুলগুলো এলোমেলো হাওয়া খেয়ে উঠছে, মুখে প্রশস্ত হাসি। হ্যাঁ, ওটাই সমুদ্র। একদম কাছে সেই সমুদ্র দম নিয়ে বলল, হ্যাঁ রে শৈলী, কি খবর? একদম আগের মতোই আছিস তো। এতদিন পর আসলি, খোঁজ খবর তো নিস না। শৈলী কেবল হাসলো, ঠোঁটের কোণে এক চিলতে মেলান হাসি। ও বাড়ির অবস্থা তো জানোই ভাইয়া, তুমি কেমন আছো বলো তো? যেমন দেখছিস একদম ঝাঁকানাকা আছি, নো টেনশন। গতকাল সকিনার সাথে ব্রেকআপ হয়েছে বুঝলি। আজ তোকে বাড়িতে রেখে আবারও সকিনের কাছে যাব, রাগটা ভাঙাতে হবে। এসব ব্রেকআপ আমি মানি না। শহর থেকে এসব ব্রেকআপ ট্রেকআপ শিখে এসেছে, নইলে আমার ছন্টু মন্টু এসব জানতোই না। শৈলী একটু অবাক হয়ে তাকালো সমুদ্রের দিকে। ছেলেটা এতগুলো বছর পরও একই রকম আছে। তার এই প্রাণ খোলা কথা, জীবন নিয়ে কোনো বাড়তি ভাবনা নেই, যেন সবকিছুই একটা সহজ খেলাধুলার মতো। সকিনা, এই মেয়ে আবার রেগে গেল কেন? আরে কি একটা ভুজুং ভাজুং কথা বলেছিলাম, ওর ভালো লাগেনি। বলে নাকি আমি সিরিয়াসলি ওকে নিই না। এটা কোনো কথা হলো? শৈলী এবার খিলখিল করে হেসে উঠল। তুমি আর সিরিয়াস? মানুষকে কি ভয় দেখাচ্ছ নাকি ভাইয়া? সমুদ্র একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, এই জন্যই বলি, তুই না থাকলে আমাকে কেউ বুঝতে পারে না। কপট রাগ দেখিয়ে আবারও সমুদ্র বলল, আচ্ছা বাদ দে, তুই বল, শহর থেকে এসে কেমন লাগছে? শৈলী চারপাশে তাকালো। কুয়াশায় মোড়া সুনামপুর বাজারটা এখনো অনেকটা আগের মতোই আছে, তবু কেমন যেন একটা অদ্ভুত অচেনা ভাব লেগে আছে তার চোখে। একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ভালো লাগছে, আবার কেমন জানি অচেনা লাগছে। মনে হচ্ছে সময় অনেক বদলে গেছে, অথচ সব কিছু একই রকমই আছে। সমুদ্র কাঁধে হাত রেখে বলল, সময় তো বদলাবেই রে পাগলি, শুধু আমাদের জায়গা বদলায় না। তাই এখানে ফিরে এলে সবকিছু পুরনো মনে হয়। একটা মুহূর্তের জন্য শৈলী চুপ করে গেল। সময় কি সত্যি বদলে গেছে, নাকি শুধু সেই বদলে গেছে? সমুদ্র হঠাৎ বলল, যাই হোক, তুই দাঁড়িয়ে থাকিস না, ব্যাগটা দে, আমি নিয়ে নেই। চল, বাড়ি গিয়ে অনেক আলাপ করব। তোকে মা দেখলে কেঁদে ফেলবে নিশ্চিত, আর বাবা তো ফিট খেয়ে পড়ে যাবে। চল আগে বাড়ি যাই। শৈলী একটু হাসলো, তারপর ব্যাগটা সমুদ্রের হাতে দিয়ে তার সঙ্গে হাঁটতে শুরু করলো। সুনামপুরের বাতাসে তখনও সেই পুরনো পরিচিত গন্ধ ভাসছে, নস্টালজিয়ার মতো নরম, অথচ বাস্তবের চেয়েও বেশি জীবন্ত। হাঁটতে হাঁটতেই শৈলীর মনে উকি দিল নিশানের মুখটা। লোকটা কি খবর পেয়েছে? সে কি জানতে পেরেছে যে তার হিমরূপা আর তার কাছে নেই? সে এখন বহু দূরে। সূর্যটা একটু একটু দেখা যাচ্ছে, সকালটা কুয়াশা মাখা। জানালার ওপাশে আকাশটা ধূসর চাপা, সূর্যের আলো ঝাপসা হয়ে আস্তে আস্তে মাটি ছুঁতে শুরু করেছে। গাছের পাতাগুলো এখনো শিশিরে ভেজা, পাখিরা একে একে ডেকে উঠছে নতুন দিনের সুরে। শহরটা ধীরে ধীরে জেগে উঠছে, কিন্তু নিশানের ঘরে এখনো শুনশান নীরবতা। নিশান বাথরুম থেকে গোসল করে কেবলই বেরিয়ে এলো। ভেজা চুলগুলো হাত দিয়ে এলোমেলোভাবে ঝাঁকিয়ে তোয়ালে দিয়ে মুছতে লাগলো সে। আজ খুব তাড়াতাড়ি অফিসে যেতে হবে। গুলশানের ফ্যাক্টরির ম্যানেজার আসবে দেখা করতে। আজ একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেই সে। আলমারির দরজা খুলে নিশান একটা কালো শার্ট বের করলো, তারপর আয়নার সামনে দাঁড়িয়ে হাত দিয়ে ভেজা চুলগুলো ঠিক করলো। নিশান আয়নার সামনে দাঁড়িয়ে এক মুহূর্তের জন্য নিজের প্রতিচ্ছবির দিকে তাকালো। চোখে ক্লান্তির ছাপ, কিন্তু তার চাহনিতে এক অদ্ভুত দৃঢ়তা। কালো শার্টের বোতামগুলো একে একে লাগাতে লাগলো সে। ভাবলে সিন মুখে, আজকের দিনটা গুরুত্বপূর্ণ, সিদ্ধান্ত নেওয়ার পালা। ঘরটা নীরব, বাইরের সকালটা ব্যস্ত হয়ে উঠলেও নিশানের ঘরের ভেতর যেন অন্যরকম একটা স্থিরতা কাজ করছে।
ঘড়ির কাঁটা দ্রুত এগোচ্ছে, কিন্তু নিশানের মনে হচ্ছে সময় যেন তার জন্য একটু থমকে গেছে। ফ্যাক্টরির ম্যানেজারের সঙ্গে বৈঠক, ব্যবসার ভবিষ্যৎ, এসবই ভাবতে হবে তাকে। কিন্তু কোথাও যেন একটা শূন্যতা ঘুরপাক খাচ্ছে নিশানের ভেতর, অজানা এক অস্বস্তি। নিশান অবশ্যই এসব অনুভূতিকে পাত্তা দিল না। হাতে ঘড়িটা পরে নিয়ে পারফিউম স্প্রে করলো। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে ফোনটা হাতে নিয়ে বেরিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হলো। নিশান দ্রুত ফোনটা পকেটে ঢুকিয়ে দরজাটা খুলে বেরিয়ে এলো। ঘড়ির কাঁটার দিকে এক ঝলক তাকিয়ে বুঝলো দেরি হয়ে যাচ্ছে, তাই আর দেরি না করে তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলো।